এই ভিডিওতে আমি কেমিস্ট্রির চ্যাপ্টার 6 এ মৌলের ধারণা ও রাসায়নিক গণনার উপর 2024-এ দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ডে আসা কিছু সমস্যা খুব সহজে এবং বিস্তারিতভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যেন এই টাইপের যে কোনো সমস্যা পরীক্ষা আসুক না কেন তোমরা তা খুব সহজে সমাধান করতে পারো। এখানে দিনাজপুর বোর্ডে 2024-এ যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে বলা হয়েছে এম একটি যৌগ। ওই যৌগে কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে 40% এবং হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে 6.67%। এবং বলা হয়েছে ওখানে অক্সিজেন ও বিদ্যমান, কিন্তু অক্সিজেনের কোনো পার্সেন্টেজ দেওয়া হয় নাই। তার মানে এখানে এম যে যৌগটা আছে এই যৌগের মধ্যে কি কি আছে? এই যৌগের মধ্যে আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এখন আমাদেরকে বলা হয়েছে ঘতে এম যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে। তো আণবিক সংকেত নির্ণয় করার জন্য এখানে আমাদের আবার আণবিক ভর দেওয়া আছে। এরপর ঘতে বলা হয়েছে এম যৌগটি 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে এম যৌগটি কি, এবং ওই যৌগটি দিয়ে আমরা কি করব? 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করব, রাইট? এখন দেখো আমাদেরকে এখানে এম যৌগটির কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা বলা হয়েছে, অর্থাৎ এম যৌগটি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, কিন্তু অক্সিজেন এখানে কত পার্সেন্ট আছে সেটা বলা নেই। কিন্তু আমরা জানি যে কি কোনো একটা যৌগ 100%-এর মধ্যে হিসাব করা হয়। এখন তাহলে কার্বন যদি 40% এবং হাইড্রোজেন যদি 6.67% হয়, তাহলে অক্সিজেনটা কত হবে সেটা আমরা খুব ভালোভাবে বের করতে পারি। তো সেটা বের করার জন্য আমরা কি করব? কার্বন এবং হাইড্রোজেনের যে পার্সেন্টেজ আছে ওই দুটো আমরা কি করব? যোগ করে দিব। তো কার্বনের পার্সেন্টেজ কত? কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 40% আর হাইড্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 6.67%। তাহলে দুটো যোগ করলে আমরা পাবো 46.67%, রাইট? আচ্ছা, তাহলে বাকি যেটা আছে সেটা কি? সেটা অবশ্যই অক্সিজেন। তাহলে অক্সিজেন কত হবে? অক্সিজেন হবে আমাদের 100 মাইনাস 46.67, রাইট? তাহলে এটা মাইনাস করলে আমরা কত পাবো? আমরা পাবো 53.33%, রাইট? এটা হচ্ছে যে কি অক্সিজেনের পরিমাণ। এখন বলা হয়েছে যৌগটির আণবিক ভর যদি 180 হয় তাহলে আণবিক সংকেত আমাদেরকে বের করতে বলছে। এখানে তোমাদেরকে আরো একটা কথা বলে দিই, যদি আমাদেরকে আণবিক ভর না দিয়ে যদি বলা বাষ্প ঘনত্ব দেওয়া থাকে, সেক্ষেত্রেও আমরা এটা বের করতে পারি, কারণ আমরা জানি অর্থাৎ আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এখন আমাদেরকে আণবিক সংকেত বের করার জন্য আমি মোটামুটি তোমাদেরকে 4টা স্টেপ শিখিয়ে দিব। স্টেপ নাম্বার 1 আমরা যেটা করব, আমরা শতকরা সংযুক্তিকে ওদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। অর্থাৎ আমরা জিনিসটাকে চাইলে এইভাবে লিখতে পারি, অর্থাৎ পারমাণবিক সংযুক্তিকে আমরা কি করব? তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তো এটা করলে আমরা এখন কি পাবো দেখো, ফর এক্সাম্পল আমাদের এখানে যেটা কার্বন আছে, কার্বন কত আছে? ওদের পারমাণবিক সংযুক্তি দেওয়া আছে 40%। আর আমরা জানি কি কার্বনের পারমাণবিক ভর কত? 12। এরপর আমাদের আছে হাইড্রোজেন। হাইড্রোজেন কত পার্সেন্ট দেওয়া আছে? হাইড্রোজেন দেওয়া আছে 6.67%। হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 1, রাইট?
এরপর আমাদের আছে আর অক্সিজেন। তো অক্সিজেন আমাদের শতকরা সংযুক্ত আমরা বের করছি 53.33%, রাইট? আর অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, রাইট? তাহলে এগুলোকে যদি আমরা ডিভাইড করি আমরা এখানে কি পাবো? এটা থেকে পাবো আমরা 3.333, এখান থেকে পাবো আমরা 6.67, আর এখান থেকে পাবো আমরা 3.333। এটা হচ্ছে কি আমাদের স্টেপ নাম্বার 1। এরপর আসো স্টেপ নাম্বার 2 তে। স্টেপ নাম্বার 2 তে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই প্রাপ্ত ভাগফল সমূহকে তাদের মধ্যে ক্ষুদ্রতম মান দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে ক্ষুদ্রতম মান হচ্ছে কত? 3.333। যদি এত দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাদের ক্ষুদ্রতম মান হচ্ছে 3.333। তাহলে 3.333 এটাকে যদি 3.333 দ্বারা ডিভাইড করি তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাবো 1। আর এখানে আমরা যদি 6.67 কে 3.333 এটা দ্বারা ডিভাইড করি এখান থেকে পাবো আমরা 2। আর এটাকে 3.333 দ্বারা যদি ডিভাইড করি তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাবো কত? 1, রাইট? তাহলে আমরা এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত পেলাম 1:2:1, রাইট? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যৌগটির স্থূল সংকেত। এখন আমরা বের করব যৌগটির স্থূল সংকেতের আণবিক ভর। এখানে কি আছে? কার্বন আছে একটি, হাইড্রোজেন দুটি, অক্সিজেন একটি। তাহলে কার্বনের পারমাণবিক ভর আমরা জানি 12, হাইড্রোজেন হচ্ছে 1, আর এখানে হাইড্রোজেন যেহেতু দুইটা আছে এটার সাথে 2 মাল্টিপ্লিকেশন করতে হবে। এরপর আমাদের আছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমরা জানি 16। তাহলে এগুলো যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 30, রাইট? অর্থাৎ আমরা স্টেপ নাম্বার 3 তে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি আমরা এখানে যৌগটির স্থূল সংকেত বের করব এবং ওই স্থূল সংকেতের আণবিক ভর বের করব। এখন স্টেপ নাম্বার 4 আমরা যেটা করব যৌগটির স্থূল সংকেত থেকে আমরা এটার আণবিক সংকেত ধরে নিব। ধরি যৌগটির আণবিক সংকেত CH2O, এখানে ব্র্যাকেটের বাইরে আছে n। এখন আমাদের কাজ হচ্ছে কি এই n এর মানটা বের করা। তার মানে স্টেপ নাম্বার 3 তে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে কি যৌগটির আণবিক সংকেত ধরে নিব এবং ওই আণবিক সংকেতের বাইরে ছোট করে যেখানে n দেওয়া আছে n এর মানটা এখন আমরা বের করব। এন এর মানটা বের করার জন্য আমাদের যেহেতু আণবিক ভর দেওয়া আছে যৌগটির 180, তো সেক্ষেত্রে আমরা আর আণবিক আমরা স্থূল সংকেতের আণবিক ভর পাইছি 30। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 30 মাল্টিপ্লিকেশন n ইজ ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে আমরা n ইজ ইকুয়াল টু পাবো 180 ডিভাইডেড বাই 30। তাহলে এটা ডিভাইড করলে আমরা পাবো কত? 6, রাইট? আমরা n এর মানটা এখানে চাইলে সূত্র আকারেও লিখে বের করতে পারি। যেমন n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যৌগটির আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে যৌগটির আণবিক ভর কত? 180, আর আমরা স্থূল সংকেতের আণবিক ভর বের করছি
30, তাহলে এই দুটাকে ডিভাইড করলে আলটিমেটলি আমরা পাবো কত 6। এখন যেহেতু আমরা আণবিক সংকেত ধরে নিচ্ছি CH2O, যেখানে আমার এর বাইরে আমরা ব্র্যাকেটের বাইরে দিছি n, এখন n এর ভ্যালু আমরা কত পাইছি, n এর ভ্যালু পাইছি আমরা 6, তাহলে আমরা এখানে লিখতে পারি CH2O, আর এখানে n এর মান হচ্ছে কত, n এর মান হচ্ছে 6। এই 6টা যদি আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এটা হয়ে যাবে C6H12O6। এটা হচ্ছে কি ওই যৌগটির আণবিক সংকেত, আর এখানে C6H12O6 এটা হচ্ছে যে কি আসলে গ্লুকোজ। এখানে অনেক সময় আমাদেরকে হয়তো যুক্তির আণবিক সংকেত দিয়ে এবং আণবিক ভর দিয়ে বলা হয় এদের মধ্যে থেকে শতকরা সংযুক্তি বের করতে। তো আমরা চাইলে তার উল্টা দিকে গিয়েও এখান থেকে প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি বের করতে পারি। তোমরা চাইলে এখানে গ্লুকোজের C6H12O6 এবং এর আণবিক ভর 180, এই দুইটা ব্যবহার করে এদের এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতে পারো। তা অবশ্যই কার্বনেরটা যদি তোমরা বের করো, ওখানে কার্বন পাবে তোমরা 40%, আর হাইড্রোজেন পাবে তোমরা 6.67%, আর বাকিটা হচ্ছে অক্সিজেন, যেটা হবে কত 53.33%, রাইট। এরপর দেখো এখানে ঘতে বলা হয়েছে m যুগটি 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে। অর্থাৎ এখানে আমরা ওই যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করব এবং ওটার গাণিতিক ব্যাখ্যা দিতে বলছে, রাইট। এখন এটা যদি আমরা মোলার দ্রবণ প্রস্তুত করতে হয় তাহলে এখানে আমাদেরকে মূলত বের করতে হবে যৌগটি কত গ্রাম ব্যবহার করে আমরা 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে পারি। এখানে আমাদের মূলত গ্লুকোজ কি পরিমাণ আমরা ব্যবহার করব সেটাই বের করব। তো এক্ষেত্রে আমরা জানি W = SMB/1000। এই 1000টা তখনই আমরা ব্যবহার করব যখন এখানে যে বি বা ভলিউম যেটা আছে এটা যদি আমাদের ml বা মিলিলিটার দেয়, আর যদি এটা মিলিলিটার না হয় তাহলে আমরা সরাসরি SMB এটা ব্যবহার করে আমরা এখান থেকে W এর মান বের করতে পারি। তো এখানে এসটা কি, এসটা হচ্ছে যে কি দ্রবণের ঘনমাত্রা। তো এখানে দ্রবণের ঘনমাত্রা কত দেওয়া আছে, দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোল, তার মানে এটা হচ্ছে কি 0.5 মোল। এরপর আমাদের এখানে আছে এম, এমটা কি, এমটা হচ্ছে কি আমাদের যৌগটির আণবিক ভর। আর যৌগটির আণবিক ভর কত দেওয়া আছে, যৌগটির আণবিক ভর আমরা এখান থেকে এখন যৌগটির আণবিক ভর কত, যৌগটির আণবিক ভর আমাদেরকে বের করতে হবে। তো যেহেতু যৌগটি হচ্ছে গ্লুকোজ অর্থাৎ C6H12O6, এখান থেকে আমাদের গ্লুকোজের আণবিক ভর আমাদেরকে বের করতে হয়। যেহেতু ওরা গ্লুকোজের আণবিক ভর আমাদেরকে দিয়ে দিছে সেটা হচ্ছে কি 180, তো আমরা সরাসরি এটা ব্যবহার করতে পারি। আর যদি দেওয়া না থাকতো তখন আমরা এখান থেকে আমাদেরকে গ্লুকোজের আণবিক ভরটা বের করতে হইতো। এরপর আমাদের আরেকটা আছে কি, এটা হচ্ছে কি বি বা ভলিউম, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের দ্রবণের আয়তন। এই দ্রবণের আয়তন কত দেওয়া আছে 2 লিটার। তাইলে আমরা যদি এখানে এই মানগুলো বসিয়ে দিই, যেখানে এস এর মান হচ্ছে কি 0.5, এরপর হচ্ছে কি আমাদের এম, এম হচ্ছে যে কি আমাদের 180, এরপর আছে আমাদের কত বি হচ্ছে 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে কি 180। তো এখানে ডব্লিউ হচ্ছে কত 180 গ্রাম। অর্থাৎ আমরা যদি 2 লিটার 0.5 মোল গ্লুকোজের দ্রবণ তৈরি করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা 180 গ্রাম 180 গ্রাম 180 গ্রাম গ্লুকোজ নিয়ে কোন একটা বিকার বা কোন একটা পাত্রে যদি আমরা 180 গ্রাম গ্লুকোজ নিই, এর সাথে আমরা কি করব, এর সাথে আমরা ওয়াটার মিশ্রণ করব, রাইট। এর সাথে যদি আমরা ওয়াটার মিক্স করি তখন আমরা এখান থেকে
টু লিটার আমরা কি করব, 2 লিটার একটা দ্রবণ তৈরি করব। অর্থাৎ আমরা প্রথমে কি করব, 180 গ্রাম গ্লুকোজ নিব। ও 180 গ্রাম গ্লুকোজ নেওয়ার পর ওখানে ওই পরিমাণ আমরা ওয়াটার মিশ্রণ করব। যে পরিমাণ ওয়াটার মিশ্রণ করলে এটা হবে কি 2 লিটারের দ্রবণ। আর এভাবে আমরা এটাকে কি করতে পারি, 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে পারি। তো রাজশাহী বোর্ডে 2024-এ এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, 1 এবং 2। এই দুইটা সমীকরণ দিয়ে আমাদেরকে এখানে গতে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকে 1 নং এর উৎপাদ যুক্তির একটি অণুর ভর নির্ণয় করো। উৎপাদ জিনিসটাকে, উৎপাদ হচ্ছে যে কি প্রোডাক্ট, যেটা আমরা এখান থেকে বের করি। অর্থাৎ এখানে কেমিক্যাল রিয়াকশনের পর আমরা এখানে যেই প্রোডাক্ট অথবা যেই যৌগগুলা পাই ওগুলাকে বলা হয় উৎপাদ বা ইল্ড, বা উৎপাদ। তো এখানে 1 নম্বরে কি আছে, 1 নম্বরে এখানে CH2, এটার আমাদেরকে কি বের করতে বলছে, এটার একটি অণুর ভর বের করতে বলছে। তো এখানে যেই সি দেওয়া আছে এটা হচ্ছে কার্বন, এমনি বোঝা যাচ্ছে। এখানে তাহলে আরটা কি হবে, যেহেতু এখানে S2 দেওয়া আছে তাহলে আর অবশ্যই S হবে। S মানে কি, S মানে হচ্ছে সালফার। তাহলে এখানে আমাদের আরটা হবে আলটিমেটলি আসলে কি সালফার। এখানে দেখো 2 দেওয়া আছে, তো এই জন্য এটা S2 ছোট করে, এখানে এসটা দুইটা দেওয়া আছে সেজন্য এখানে 2টা এখানে ছোট করে বসে গেছে, রাইট। এরপরে আমাদের এখানে ঘতে বলা হয়েছে উদ্দীপকের আর মূলটি একাধিক যোজনী প্রদর্শন করে। তো আর মূল কোনটা, এখানে আর হচ্ছে এটা, আরটা কি সালফার। তো সালফার একাধিক যোজনী প্রদর্শন করতে সক্ষম, এটা আমাদেরকে বিশ্লেষণ করে দেখাইতে বলছে। আসলে এখানে এই দুইটা প্রশ্নই একের সাথে সম্পর্কযুক্ত, তাইলে 2 এর কোশ্চেন কি হবে। এখানে ওদের এখানে মিস্টেক হয়েছে, এখানে আসলে এটা 1 হবে না, এটা হবে আসলে 2। তো এখানে ওরা 2 বলুক আর 1 বলুক, যেটাই বলুক না কেন আসলে এখানে একটি অণুর ভর নির্ণয় করার পদ্ধতি একই। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে দুইটাই বের করে দেখাবো। তো প্রথমে এখানে 1 নং এ যেটা দেওয়া আছে ওই রিঅ্যাকশনটা আমরা এভাবে লিখতে পারি, C2H CH2। তাহলে এটা হচ্ছে কি কার্বন ডাই সালফাইড। তাহলে একটা কার্বন দুইটা সালফারের সাথে যুক্ত হয়ে কি হয়েছে, কার্বন ডাই সালফাইড তৈরি হয়েছে। তাহলে এই যে কার্বন ডাই সালফাইড যেটা আছে এটার আমরা কি করব, এটার আমরা একটি অণুর ভর নির্ণয় করব, রাইট। তো একটি অণু ভর নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি কার্বন ডাই সালফাইডের আণবিক ভর কত সেটা বের করতে হবে। তো এখানে কার্বন ডাই সালফাইডে কার্বন কয়টি, কার্বন হচ্ছে যে কি একটি। তাহলে কার্বনের আমরা জানি পারমাণবিক ভর কত, 12। এরপর আছে কত, এরপর আছে সালফার। সালফারের আমরা জানি পারমাণবিক ভর 32। যেহেতু সালফার দুইটা আছে এটার সাথে কত 2 মাল্টিপ্লিকেশন করতে হবে, তাইলে এটা হচ্ছে কত, এটা আমরা পাবো 76 গ্রাম। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে কি 1 মোল সালফার কার্বন ডাই সালফাইড ইজ ইকুয়াল টু কত গ্রাম, 76 গ্রাম। এখন আমরা জানি 1 মোল কোনো কিছুর ভিতরে অ্যাভোগাড্রো সংখ্যক অণু অথবা পরমাণু অথবা ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে কত, 6.02 ইন্টু 10⁻23। অর্থাৎ 1 মোল কোনো কিছুর ভিতরে যদি এটা যদি অণু হয় তাহলে ওটার ভিতরে এতটি কি থাকবে, এতটি অণু থাকবে। ওটা যদি পরমাণু হয় তাহলে এতটি পরমাণু থাকবে, এবং যদি ইলেকট্রন হয় 1 মোল ইলেকট্রন বলা হয় তাহলে ওখানে এতটি ইলেকট্রন থাকবে। তাহলে 1 মোল কার্বন ডাই সালফাইড কত গ্রাম, 76 গ্রাম। তো 76 গ্রামে তাহলে অণু কয়টি আছে, অ্যাভোগাড্রো সংখ্যা আছে। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে কি 6.02 ইন্টু 10⁻23 এতটি ও এতটি কার্বন ডাই সালফাইডের অণুর ভর কত গ্রাম, 76 গ্রাম। এটা হচ্ছে কি কার্বন ডাই সালফাইডের ভর। কতটি কার্বন ডাই সালফাইড, 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমরা লিখতে পারি 6.02 ইন্টু 10⁻23 এতটি কার্বন ডাই সালফাইডের অণুর ভর 76 গ্রাম। তো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলা হয়েছে একটি অণুর ভর বের করতে। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং একটি
কার্বন ডাই সালফাইডের অণুর ভর হবে। এতটি যদি এত গ্রাম হয়, একটি অবশ্যই কম হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, 76 কে অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ এটা দ্বারা ভাগ করে দিব। তো আমরা যদি এটা ভাগ করি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো এটা হচ্ছে কি 1.26 ইন্টু 10⁻⁻22 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে কি এক কার্বন ডাই সালফাইডের একটির অনুভর কত 1.126 ইন্টু 10⁻⁻22 গ্রাম, আর এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখন এখানে যদি আমাদেরকে এই যে এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড যেটা আছে এইটা যদি বের করতে বলে যে অর্থাৎ আমরা যদি 2 নম্বর যে রিয়াকশনটা দেওয়া আছে এটা থেকে যে উৎপাদটা আছে আমাদের এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড, এটার যদি একটি অণুর ভর বের করতে বলে তাহলে আমরা ঠিক সেম নিয়মে আমরা এটারও অণুর ভর আমরা একটি অণুর ভর বের করতে পারি। তো দেখো আমিও সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কি PCl3 যেটা আছে এটার গ্রাম আণবিক ভর কত সেটা বের করতে হবে, যেটা আমরা এখানে বের করছি। তো আমরা জানি ফসফরাস হচ্ছে কত, ফসফরাস হচ্ছে কি 31, আর এখানে আর কি আছে আমাদের Cl3 আছে। ক্লোরিন হচ্ছে কত, ক্লোরিনের আণবিক ভর আমরা জানি 35.5। এরপর এখানে ক্লোরিন যেহেতু তিনটা আছে এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা এখান থেকে পাবো 137.5 গ্রাম, রাইট। তো এখন ঠিক এটার মতো আমরা এখানে কি করব, আমরা যেটা পাইছি ওইটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ডিভাইড করে দিব। তাহলে 137.5 এটাকে ডিভাইড করব কি দিয়ে, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে। ঠিক এটার মতো অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত 6.02 ইন্টু 10⁻23। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি আমরা এখান থেকে পাবো 2.28 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে এখানে যদি আমাদের 2 নং বিক্রিয়ার যে উৎপাদটা আছে এটা যদি একটু অণুর ভর বের করতে বলে তাহলে এটা হবে আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তাহলে দেখো এভাবে আমরা যে কোনো একটা অণুর ভর যদি বের করতে বলে আমরা এভাবে বের করতে পারি। এখন দেখো এখানে ঘতে বলা হয়েছে উদ্দীপকের আর মূলটির একাধিক যোজনী প্রদর্শন সক্ষম বিশ্লেষণ করো। তো এক্ষেত্রে আগে আর মূলটি আর এটা কি আমাদেরকে এটা বের করতে হবে। তো 1 নম্বরে এখন আমরা রিঅ্যাকশনটা যদি কমপ্লিট করি তাহলে আমরা এখান থেকে পাবো C+2S, আর এদিকে হবে CS2। তাহলে এখান থেকে বলতে পারে যে কি এখানে আর মূলটি কি, আর মূলটি হচ্ছে যে কি এস, এস মানে কি সালফার, রাইট। তো আমরা জানি সালফার হচ্ছে যে কি, তো আমরা জানি সালফার একাধিক যোজনী প্রদর্শন করে। তো এখন আমরা দেখাবো একাধিক যোজনী সে কিভাবে প্রদর্শন করে। তো আমরা জানি সালফার হচ্ছে কি পর্যায় সারণীতে 16 নম্বরে আছে, তার মানে হচ্ছে কি সালফারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত 16, রাইট। এখন আমরা এখানে সালফার ইলেকট্রন সংখ্যা যদি বিন্যস্ত করে দেখাই তাহলে আমরা এটাকে লিখতে পারি 1s 2s 2p 3s 3p4। তাহলে এটা কত হলো, এখানে চলে গেল আমাদের 10টি, রাইট। এরপর 11 12, আবার এখানে আছে 4টা, তাহলে 12 আর 4 কত 16। তাহলে সালফার স্বাভাবিক অবস্থায় তার যোজনী কয়টা হবে, তার যোজনী কয়টা হবে আমরা জানি যোজনী হচ্ছে কি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ বিজোট ইলেকট্রনের সংখ্যা। এখন যদি আমরা এখানে তার 3 নাম্বার যে কক্ষপথ আছে অর্থাৎ থার্ড শেলের দিকে যদি তাকাই তাহলে আমরা এখান থেকে যেটা পাবো এটা হচ্ছে কি 3s, আর এখানে 3p4 যেটা আছে এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি 3px 3py 3pz। তো এখানে 3px এ যদি আমরা দুইটা দিই আর বাকি থাকতেছে কয়টা, একটা একটা এখানে যাবে আর একটা এখানে যাবে। তাহলে এখানে তার তৃতীয় কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যার পরিমাণ কত 2, এখানে 1 এখানে 1 2, রাইট। তাহলে এই ক্ষেত্রে সালফার স্বাভাবিক অবস্থায় যোজনী প্রদর্শন করে 2টি। আবার আমরা চাইলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে এটা যদি আমরা এভাবে ঘর দিয়েও আমরা এভাবে লিখতে পারি এটাকে
এটা যদি আমাদের পি এক্স হয়, এটা যদি আমাদের পি ওয়াই হয়, আর এটা যদি আমাদের পি জেড হয়, তাহলে এখানে প্রত্যেকটাতে আমরা কি করবো, আগে এক স্পিন একদিকে একটা একটা করে প্রবেশ করাবো। যেহেতু এখানে পিতে কয়টা, পিতে হচ্ছে 4টা, তাহলে এখানে এরপর আরেকটা এইভাবে করে তার বিপরীত স্পিনে ঢুকবে। তাহলে এখানে পি ও এবং পি জেড এ কয়টা ইলেকট্রন আছে আলাদা, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। তো এক্ষেত্রে তাহলে সালফারের যোজনী হবে 2। এখন সালফারকে যদি আমরা এক্সাইটেড করি অর্থাৎ উত্তেজিত করি, তখন কি হবে দেখো, যখন উত্তেজিত একবার প্রথম উত্তেজিত করব, উত্তেজিত করলে তার এখানে 1s 2s 2p এই পর্যন্ত ঠিক থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। যে পরিবর্তনটা হবে ওইটা হচ্ছে কি থ্রি, থ্রি শেলে বা থার্ড শেলে। তো থার্ড শেলে এখানে কি হবে দেখো, প্রথমবার এক্সাইটেড করলে এখানে 3s এটা ঠিক থাকবে, এটারও চেঞ্জ হবে না। চেঞ্জ আসবে কোথায়, চেঞ্জ আসবে আমাদের 3p তে। তো 3p টা হয়ে যাবে আসলে কিরকম, এখানে হয়ে যাবে 3x 3px 3py 3pz। এরপর এখানে নতুন আরেকটা অরবিটাল চলে আসবে, এটা হচ্ছে 3d। যেহেতু আমাদের 3d পর্যন্ত হওয়া পসিবল, তো সেক্ষেত্রে এখানে 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 1, এখানে 1 এটা ঠিক থাকবে। আর এখানে যে 2 ছিল, এই যে এখানে যে 3px এর যে 2 ছিল, এখান থেকে একটা ইলেকট্রন ডি তে চলে যাবে। যদি একটা ইলেকট্রন ডি তে চলে যায়, তাহলে দেখো এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টি, 1 2 3 4। তার মানে প্রথম প্রথম এক্সাইটেড অবস্থায় সালফারের যোজনী হবে 4। তাহলে ফার্স্ট টাইম যদি আমরা সালফারকে এক্সাইটেড করি, তখন এটার যোজনী সে প্রদর্শন করবে কয়টি, 4টি। এখন যদি এটাকে আরো বেশি এক্সাইটেড করি, তাহলে কি হবে দেখো, এখানে এই পর্যন্ত ঠিক থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে, এখানে এই পর্যন্ত ঠিক থাকবে। আমরা যেটা করবো এটা হচ্ছে থার্ড শেলে। এই থার্ড শেলে এখন এখানে কি আছে, 3s2, এই যে এখানে 2 আছে, এই 2টা আবার আরেকটা ডি তে ডুবে যাবে। তার মানে এটা হয়ে যাবে আসলে 3s, এটা হবে 1, তারপর হবে 3px1, এটা হবে 3py, এটা হবে 1, 3pz, এটা 1 এভাবে থাকবে। আবার 3d, আসলে এটা হবে 3dxy, তাহলে এখানে এটা হবে 3dxy। এর পরেরটা হবে যে কি আমাদের 3dyz। তাহলে এখানে যে দুইটা ছিল, ওই দুইটা থেকে একটা এখানে থাকবে, আরেকটা এখানে 3dz এ চলে যাবে, আর এখানে এই পর্যন্ত ঠিক থাকবে। অর্থাৎ আমরা যখন সেকেন্ড টাইম এটাকে এক্সাইটেড করব, তখন এখানে এই পর্যন্ত ঠিক থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। শুধু এখানে 3s এ যে দুইটা আছে ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন এখানে 3d z এ চলে যাবে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রনের পরিমাণ কয়টা, 1 2 3 4 5 6। তার মানে এখানে সেকেন্ড এক্সাইটেডে সে কয়টা ইলেকট্রন, কত যোজনী প্রদর্শন করবে, 6টি। তাহলে দেখো আমরা আলটিমেটলি সালফারের কয়টা যোজনী পেলাম। সে যদি গ্রাউন্ড স্টেটে থাকে, এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে যখন থাকবে তখন সে তার যোজনী প্রদর্শন করে 2। কিন্তু সে যদি এক্সাইটেড স্টেটে থাকে, তখন সে যোজনী প্রদর্শন করে কত, 4টি। এরপরে আবার দ্বিতীয়বার যদি তাকে এক্সাইটেড করা হয়, তখন সে যোজনী প্রদর্শন করে 6। এভাবে সালফার কি করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজনী অথবা ভেরিয়েবল ব্যালেন্সি প্রদর্শন করে, বিবি, ভেরিয়েবল ব্যালেন্সই প্রদর্শন করে। আমি তোমাদেরকে পুরো জিনিসটা একবার রিভিউ করে দিচ্ছি। সালফারের যেহেতু ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 16, তো সেক্ষেত্রে নর্মালি যদি আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা এইভাবে পাই। তো এখান থেকে আমরা তার ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টি, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কি 2টি। তো এক্ষেত্রে তার যোজন হবে 2। আর যখন সালফারকে ফার্স্ট টাইম এক্সাইটেড করা হবে, তখন এখানে যে পিতে যে পিএক্স এ যে দুটি ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন এখানে 3dxy তে চলে যাবে। তো 3dxy তে চলে চলে যাবে, আর এখানে এ পর্যন্ত এটার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 3py এবং 3pz এটা কোনো পরিবর্তন হবে না, এটা সেম আগের মতোই থাকবে, ওরা একটা একটা করে ইলেকট্রন নিয়ে বসে থাকবে। আর শুধু এখানে 3px যেটা আছে, ওখান থেকে একটা ইলেকট্রন গিয়ে এখানে 3d তে ঢুকবে। তো এক্ষেত্রে তাহলে আমরা এখান থেকে যদি হিসাব করি, তাহলে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টি, 1 2 3 4। সেক্ষেত্রে এই অবস্থায় সালফারের যোজনী হবে 4। আর যদি একে সেকেন্ড টাইম এক্সাইটেড করা হয়, তখন কি ঘটবে,
তখন এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না, এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না, যা হবে আমাদের থার্ড শেলে। তো সেকেন্ড টাইম যখন ওকে অ্যাক্সিলারেট করা হবে তখন তার এই যে এখান থেকে 3s থেকে এখানে যে দুইটি ইলেকট্রন আছে ওখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, 3d ওয়াই জেড এ চলে যাবে, আর একটা ইলেকট্রন এখানে থাকবে। তাহলে আলটিমেটলি এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হবে কত, 6। তাহলে এই সেকেন্ড টাইম অ্যাক্সিলারেট করা হলে তার যোজনী হবে কত, 6। এভাবে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যেখানে সালফারের যোজনী হয় 2, 4 এবং 6। এবং এভাবে যদি তোমরা যদি ফসফরাসকে যদি হিসাব করো সেটাও পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এভাবে তোমরা আরো কার্বনকেও তোমরা হিসাব করতে পারো যে কার্বনও পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। কার্বনের যোজনী কখনো 2 হয়, কখনো 4 হয়। ফসফরাসের যোজনী কখনো 3 হয়, কখনো 5 হয়। তোমরা এগুলো চাইলে বের করে দেখতে পারো। এখানে দেখো যশোর বোর্ড 2024-এ এখানে আমাদের দুইটা দ্রবণ দেওয়া আছে, দ্রবণ 1 এবং দ্রবণ 2। এই দুইটা দ্রবণ দিয়ে আমাদেরকে এখানে বলা হয়েছে ঘতে 1 নং পাত্রে দ্রবে মোট পরমাণুর সংখ্যা বের করতে বলছে। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এরপর এখানে ঘতে বলা হয়েছে 1 এবং 2 এ পাত্র দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, গ্যাস বের করতে হবে। তার মানে এরা দুজনকে আমাদেরকে একসাথে করলে আমাদেরকে এখানে দেখতে হবে এখানে উৎপাদে কি আসে, এবং উৎপাদে আমরা এখানে একটা গ্যাস পাবো, অবশ্যই ওই গ্যাসটা আমরা কত লিটার গ্যাস পাবো সেটা আমাদেরকে এখানে বের করতে বলছে। যদি এই অঙ্কটা একটু আহ খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এই অঙ্কটা যখন আমি সমাধান করে দিব তোমরা এখান থেকে আসলে অনেক কিছু শিখে যেতে পারবে। তো এখানে ঘতে বলা হয়েছে কি 1 নং পাত্রের দ্রবে মোট পরমাণুর সংখ্যা বের করতে। অণুর সংখ্যা না, বলছে পরমাণুর সংখ্যা। আচ্ছা, 1 নং পাত্রের দ্রবণে কি দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, যেখানে 500 ml দেওয়া আছে ভলিউম, আর এখানে মোলারিটি দেওয়া আছে 0.25। এখন এখানে আমাদেরকে যেটা আগে করতে হবে সেটা হচ্ছে যে কি আমরা এই দ্রবণে সোডিয়াম কার্বনেট কি পরিমাণ, কত মোল সোডিয়াম কার্বনেট আছে সেটা বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে এন এর মান বের করতে হবে। এন হচ্ছে কি, এন হচ্ছে যে কি আমাদের মোল সংখ্যা। তো প্রথম কাজ হচ্ছে কি আমরা এখান থেকে মোল সংখ্যা বের করব। এই মোল সংখ্যা বের করার পর আমরা এই সোডিয়াম কার্বনেটে যে এই কত গ্রাম সোডিয়াম কার্বনেট, এখানে 1 মোল সমান এখানে সোডিয়াম কার্বনেট কত গ্রাম সেটা আমরা বের করব। বের করার পর ওখানে সোডিয়াম কার্বনের মধ্যে পরমাণু কয়টা আছে, সোডিয়াম হচ্ছে 2টা, কার্বন হচ্ছে 1টা, তাহলে 2 যোগ 1। তারপর অক্সিজেন হচ্ছে কয়টা, অক্সিজেন হচ্ছে 3টা। তাহলে এখানে একটা সোডিয়াম কার্বনেটের অণুতে পরমাণু আছে কয়টা, 6টা। এরপর আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আসলে এখান থেকে আহ অণু থেকে পরমাণুর সংখ্যা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে কি মোল সংখ্যা বের করা। তো মোল সংখ্যা বের করার জন্য আমরা জানি n ইজ ইকুয়াল টু s ইন্টু বি। তো এখানে s কি, s হচ্ছে কি আমাদের মোলারিটি, অর্থাৎ ঘনমাত্রা, যে সেটা কি 0.25 এত মোল দেওয়া আছে মোলারিটি। আর এখানে এরপর বি হচ্ছে কি ভলিউম বা ভলিউম বা আয়তন, যেটা দেওয়া আছে কত, 500 ml। 500 ml আমাদেরকে কি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে। 500 ml কে যদি আমরা এটাকে লিটারে নিয়ে যাই, তাহলে এটাকে যদি 1000 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে 0.5 লিটার। তার মানে আমাদের ভলিউমটা হচ্ছে কি 0.5 লিটার। তাহলে এখন আমরা এখানে যদি এস এর মান 0.25 এবং ভলিউম যদি 0.5 বসাই, তাহলে এখানে আলটিমেটলি আমরা পাবো কত মোল, আমরা পাবো 0.125 মোল। অর্থাৎ এখানে মোল সংখ্যা হচ্ছে কত, এই দ্রবণের মধ্যে মোল সংখ্যা হচ্ছে কত, 0.125। এখন আমরা যেটা জানি যে এক মোল কোনো কিছুর ভিতরে কি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা ইলেকট্রন থাকে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মোল সোডিয়াম সোডিয়াম কার্বনেটে অণু আছে কয়টি, 6.02 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেটে অণু পাবো আমরা এটা। তাহলে আমাদের এখানে কত মোল আছে, আমাদের এখানে আছে তো কত, 0.125 মোল। তাহলে আমরা 0.125 মোলের সোডিয়াম কার্বনেটের অণু কয়টি পাবো, যেহেতু 1 মোলে এটা আছে তাহলে 0.125 অবশ্যই আরো কম থাকবে। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমরা এখানে এর থেকে আরো কম পরিমাণ কি পাবো, অণু পাবো, রাইট।
তাহলে এটা মাল্টিপ্লিকেশন করলে আলটিমেটলি আমরা এখান থেকে পাবো 7.525 ইন্টু 10 টু দ্য পাওয়ার 22। এতটি কি পাবো? এতটি অণু পাবো। তাহলে আমরা আমাদের যে দ্রবণ আছে ওই দ্রবণে কতটি অণু আছে? 7.525 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 এতটি সোডিয়াম কার্বনেটের অণু আছে। কিন্তু আমাদেরকে তো অণু বের করতে বলে না, আমাদেরকে বলছে পরমাণুর সংখ্যা বের করতে। তো পরমাণুর সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি দেখো। যেহেতু সোডিয়াম কার্বনেটের কয়টি পরমাণু আছে? একটি সোডিয়াম কার্বনেট অণুতে Na2CO3, একটি সোডিয়াম কার্বনের অণুতে পরমাণু আছে, দেখো সোডিয়াম কয়টি? সোডিয়াম হচ্ছে দুইটি। এরপর হচ্ছে কি কার্বন, কার্বন কয়টি? কার্বন একটি। আর অক্সিজেন কয়টি? তিনটি। কয়টি মোট হবে? তাহলে ছয়টি। তাহলে সোডিয়াম কার্বনের অণুতে পরমাণু আছে কয়টি? ছয়টি। তাহলে আমরা লিখতে পারি একটি অণুতে পরমাণু আছে ছয়টি। আর আমাদের মোট অণু আছে কয়টি? মোট অণু আছে আমাদের 7.525 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 7.525 ইন্টু 10 টু দ্য পাওয়ার 22। এতটি অণুতে পরমাণু আছে সমান কত? অবশ্যই বেশি হবে। বেশি হলে আমরা কি করব? মাল্টিপ্লিকেশন করে দেবো। অর্থাৎ 6 এর সাথে 7.525 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, এটা কি করব? মাল্টিপ্লিকেশন করব। তাহলে মাল্টিপ্লিকেশন করলে আমরা যেটা পাবো সেটা থেকে আমাদের আলটিমেট আনসার। তাহলে এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো 4.515 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। তাহলে আমরা বলতে পারি যে কি সোডিয়াম কার্বনেটের অণুতে পরমাণুর সংখ্যা কয়টি? এতটি। আর এটি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার, রাইট? এরপর আমাদেরকে এখানে ঘতে যেটা বলা হয়েছে যে এখানে 1 এবং 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এখানে যে দুইটা দ্রবণ আছে ওই দুইটা দ্রবণকে যখন একসাথে মিশাবো ওখান থেকে আমরা আসলে কি কি পাবো এটা আমাদেরকে আগে বের করতে হবে। তো এখানে দেওয়া আছে কি সোডিয়াম কার্বনেট Na2CO3, এটার সাথে আমরা মিশ্রিত করব কি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমরা জানি ক্ষারের সাথে যদি আমরা অ্যাসিড মিশাই, এটা হচ্ছে কি ক্ষার বা বেসের সাথে যদি আমরা অ্যাসিড মিশাই তাহলে আমরা কি পাই? আমরা পাই লবণ এবং ওয়াটার, অর্থাৎ আমরা সল্ট এবং ওয়াটার পাই। আর যদি এখানে যদি কার্বনেট থাকে অর্থাৎ সি, কার্বন এবং অক্সিজেন অর্থাৎ কার্বনেট থাকে তখন এখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা পাবো। এটা হচ্ছে যে কি এটার ফর্মুলা, যে বেস এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সল্ট এবং ওয়াটার উৎপন্ন হবে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে যখন ওখানে কার্বন এবং অক্সিজেন থাকবে অর্থাৎ কার্বনেট থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে সল্ট কি হবে? এখানে সোডিয়াম হচ্ছে কি প্লাস, আর CO3 হচ্ছে কি মাইনাস, এখানে অবশ্যই 2 মাইনাস, আর হাইড্রোজেন হচ্ছে এখানে প্লাস এবং ক্লোরিন মাইনাস। তাহলে এখানে সোডিয়ামের সাথে ক্লোরিন প্লাসের সাথে এদিকের মাইনাস, এখানে এখানে মাইনাসের সাথে এখানে প্লাস যুক্ত হয়ে এখানে হবে কি আমরা পাবো এখানে লবণ হিসেবে সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস ওয়াটার H2O, এরপর পাবো আমরা কার্বন ডাইঅক্সাইড। তবে এই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে এই ধরনের যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এখানে ইকুয়েশনটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ইকুয়েশন যদি আমরা ব্যালেন্স না করে যদি হিসাব করি তাহলে আমাদের হিসাবটা কখনো মিলবে না। তাইলে আমরা দেখো এখানে সোডিয়াম কয়টি আছে? সোডিয়াম এখানে আছে দুইটি। তাইলে আমরা এখানে চোখ বন্ধ করে 2 বসাই দিব। আমরা এখানে নিচে কোনো কিছু বসাতে পারবো না, যা বসাবো পাশে কোফিশিয়েন্ট হিসেবে বা সহগ হিসাবে বসাবো। এখন সোডিয়াম এখানে দুইটি, এখানে আমরা 2 ব্যালেন্স করলাম, কিন্তু এখানে ক্লোরিন কয়টি? ক্লোরিন তো আছে একটি, কিন্তু এখানে তো ক্লোরিন দুইটি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা 2 দিয়ে দিব। তাহলে দেখো এটা আমাদের কিভাবে ব্যালেন্স হয়েছে। এখানে সোডিয়াম কয়টি আছে? দুইটি। এখানে সোডিয়াম কয়টি? দুইটি চলে গেছে। এরপর আমাদের এখানে কার্বন, কার্বন আছে কয়টি? একটি। এই যে এখানে আছে কার্বন কয়টি? একটি, রাইট? এরপর আমাদের আছে অক্সিজেন, অক্সিজেন এখানে কয়টি আছে? তিনটি। তো এখানে অক্সিজেন আমাদের এদিকে গেছে একটি, এখানে আছে দুইটি, তাহলে 2 একে কয়টি? অক্সিজেন তিনটি আমাদের এখানে চলে গেছে। এরপর আমরা যদি হাইড্রোজেনের দিকে তাকাই এখানে হাইড্রোজেন আছে কয়টি? দুইটি, তাহলে এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টি? দুইটি। এরপর আমরা ক্লোরিন, ক্লোরিন আছে কয়টি? এখানে দুইটি, তাহলে আমাদের এখানে ক্লোরিন আছে কয়টি? দুইটি। দেখো আমাদের ইকুয়েশনটা কত সহজে ব্যালেন্স হয়ে গেছে। এরপর আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে যে এখানে সোডিয়াম কার্বনেট, 1 মোল সোডিয়াম কার্বনেট সমান কত গ্রাম। এটাকে যদি আমরা হিসাব করি এটা পাবো আমরা 106, অর্থাৎ
106 গ্রাম সোডিয়াম কার্বনেট সমান 1 মোল, আর এখানে আছে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এক্ষেত্রে আমরা দেখবো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 36.5, রাইট। তাহলে 2 মোল যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে আমরা টোটাল যেটা পাবো সেটা হচ্ছে কি 73 গ্রাম। তাহলে এখানে কি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে? 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এরপর আমাদের যেটা দরকার গ্যাস, এই গ্যাসটা হচ্ছে কি আসলে এখানে কার্বন ডাই অক্সাইড। এটা আমাদেরকে কিন্তু বের করতে বলছে আলটিমেটলি। তো কার্বন ডাই অক্সাইড এখানে 1 মোল, 1 মোল কার্বন ডাই অক্সাইড কত? 1 মোল কার্বন ডাই অক্সাইড হচ্ছে 22.4 লিটার। যেহেতু এখানে আমাদের কত লিটার বের করতে বলছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে গ্রামে প্রকাশ না করে আমরা লিটারে প্রকাশ করতে পারি। যেহেতু আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী যে 1 মোল কোনো গ্যাসের ভিতরে 22.4 লিটার কি থাকে? গ্যাস থাকে। যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড 1 মোল, এখানে প্রত্যেকটা কিন্তু এখানে সোডিয়াম কার্বনেট 1 মোল, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এখানে 2 মোল। এখানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু 2 মোল, এখানে পানি হচ্ছে 1 মোল, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 1 মোল। তো কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাস, আমরা জানি 1 মোল কার্বন ডাই অক্সাইড অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী 1 মোল কোনো গ্যাসের ভিতরে 22.4 লিটার কি থাকে? 22.4 লিটার গ্যাস থাকে। এইটা হচ্ছে কি আমাদের সে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন আছে ওই ইকুয়েশনের ক্যালকুলেশন। কিন্তু আমাদের তো এখন লাগবে এখানে যে দ্রবণ দিছে এই দ্রবণের হিসাব। এই দ্রবণের ক্ষেত্রে আমরা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা এখানে দেখবো যে এই দ্রবণের মধ্যে কি পরিমাণ কত গ্রাম আমাদের কি আছে? সোডিয়াম কার্বন আছে এটা। তো এক্ষেত্রে আমরা এখান থেকে কত গ্রাম সোডিয়াম কার্বন আছে এটা বের করার জন্য আমরা জানি W=SmB/1000, রাইট। তাহলে এখানে এস কত? এস হচ্ছে কি 0.25 মোল। তাহলে আমরা এস এর মানে এখানে বসিয়ে দিই 0.25। এরপর আমাদের কি লাগবে? এম। এম কত? সোডিয়াম কার্বনেট হচ্ছে কত? 106 গ্রাম। এই যে আমরা এখানে বের করছি, এটা আসলে সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট বা আণবিক ভর। এটা কত? এটা হচ্ছে কি আমাদের 106। এরপর আমাদের আর কি আছে? বি। বি হচ্ছে ভলিউম। ভলিউম করে দেওয়া আছে 500 ml। তাহলে এখানে আমরা বসিয়ে দিব 500। এরপর নিচে বসাবো আমরা, যেহেতু ভলিউমটা আমাদের ml এ আছে অর্থাৎ মিলিলিটার আছে, সেক্ষেত্রে আমরা নিচে এটাকে 1000 দ্বারা ভাগ করব, যেন এটা কিসে চলে যায়? লিটারে চলে যায়। এই ক্যালকুলেশনটা যদি করি আমরা এখান থেকে পাবো 13.25 গ্রাম। এত গ্রাম কি পাবো? এত গ্রাম পাবো আমরা সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এখানে যে দ্রবণটা আছে এই দ্রবণটার মধ্যে সোডিয়াম কার্বনটা আছে কত গ্রাম? 13.25 গ্রাম। এখন আমরা সেম ক্যালকুলেশন এটার জন্য করতে হবে। এটাও ঠিক এটার মতো আমরা সেম ভাবে ক্যালকুলেশনটা করতে পারি। এখানে এস হচ্ছে কত? এস হচ্ছে 0.325। এরপর আমাদের আর কি এম। এম হচ্ছে কত? HCl এর এম হচ্ছে আমরা এখানে বের করছি 35.5, সরি এম হচ্ছে 36.5। তাহলে এই 36.5 আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমাদের আর কি আছে? বি। বি হচ্ছে ভলিউম। ভলিউম কত? এখানে দেওয়া আছে 700 ml। তাহলে আমরা এখানে 700 ml বসিয়ে দিব। এরপর নিচে দিব 1000। এই 1000 কিন্তু এই ml টার জন্য, অর্থাৎ ml টাকে আমাদেরকে কি করতে হয়? লিটারে কনভার্ট করতে হয়। তাহলে এই ক্যালকুলেশনটা যদি করি আমরা এখান থেকে পাবো 8.3 গ্রাম। এত গ্রাম কি আছে? তাহলে এই পুরো দ্রবণের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কত গ্রাম? 8.3 গ্রাম। এখন মূলত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি আমাদের এই দুইটা যখন আমরা একসাথে করব, এখানে কে আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক কোনটা আমাদেরকে সেটা বের করতে হবে, এবং ওই লিমিটিং বিক্রিয়কের উপর হিসাব করে আমাদেরকে এখানে আসলে কার্বন ডাই অক্সাইড কত লিটার সেটা বের করতে হবে। তো আমি এখানে নিচে হিসাবগুলো আরেকটু সহজ করে তোমাদেরকে ক্লিয়ার করে লিখে দিচ্ছি। তাহলে দেখো এইটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এবং স্ট্যান্ডার্ড এইটা আর এখানে যেটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ভ্যালু। অর্থাৎ আমরা এখানে এই ইকুয়েশনটাকে যখন ব্যালেন্স করব, ওই ইকুয়েশনটাকে ব্যালেন্স করার পর আমরা এখানে পাবো 106 গ্রাম সোডিয়াম কার্বনেট 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের এখানে কি হয়? 2 মোল সোডিয়াম ক্লোরাইড এবং 1 মোল পানি এবং 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি করে। যেহেতু আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড এবং পানির কোনো হিসাব নাই, তাই আমি এখানে ওদের কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড এবং পানি আছে এটার হিসাবটা আমরা না দেখাইলেও চলবে। আমাদের হিসাব হচ্ছে যে কি এখানে যে
বিক্রিয়ক আছে ওই বিক্রিয়কের সাথে, আর এখানে উৎপাদ হিসেবে যে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে ওই গ্যাসের হিসাব, অর্থাৎ এখানে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয় সেটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম বা হাইড্রোজেন পানি কত গ্রাম আছে এগুলো বের করার দরকার নেই। এখন এটা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি, আমাদের যে দ্রবণ দেওয়া আছে ওই দ্রবণের মধ্যে আমরা সোডিয়াম কার্বনেট পাইছি 13.25 গ্রাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইছি 8.3 গ্রাম। এটা ব্যবহার করে আমরা এটাকে আমরা স্ট্যান্ডার্ড যে হিসাবটা আছে ওটার সাথে কম্পেয়ার করে আমরা এখান থেকে দেখবো এই লিমিটিং রিঅ্যাকটেন্ট কোনটা। এক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বনেট নিয়ে হিসাব করতে পারি অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েও হিসাব করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি সোডিয়াম কার্বনেট নিয়ে হিসাব করি যে আমাদের 106 গ্রাম 106 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম কার্বনেটের জন্য আমাদের HCl লাগে কত গ্রাম? HCl লাগে আমাদের কত গ্রাম? HCl লাগে আমাদের 73 গ্রাম, রাইট? এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে পাইছি। এখানে ইকুয়েশনটা বলতেছে কি 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে যদি আমরা 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই তাহলে এখান থেকে পাবো আমরা 2 মোল সোডিয়াম ক্লোরাইড, 1 মোল পানি এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু কত? 22.4 লিটার, রাইট? এখন আমাদের তো যে দ্রবণ দেওয়া আছে ওই দ্রবণের মধ্যে সোডিয়াম কার্বনেট দেওয়া আছে কত? 13.25 গ্রাম। তাহলে আমরা এখান থেকে লিখবো 13.25 গ্রাম সোডিয়াম কার্বনের জন্য HCl কতটুকু লাগবে? এখানে উপরে 73 উপরে বসবে এবং 13.525 এটা উপরে বসবে আর এখানে নিচে বসবে কত? 106। এটা হচ্ছে কি নিয়মের মতো যে 106 গ্রামের জন্য 73 গ্রাম লাগে, 1 গ্রামের জন্য কত লাগবে, তাহলে 73 গ্রাম উপরে বসবে আর 106 নিচে বসবে। এরপর যদি 13.25 এর জন্য কত লাগবে সেটা 13.25 উপরে বসবে। এটা হচ্ছে কি নিয়ম, এত গ্রাম। তাইলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো 9.09 গ্রাম। এটা কিসের মান? এটা হচ্ছে কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের মান, অর্থাৎ 13.25 সোডিয়াম কার্বনেটকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে 9.09 গ্রাম, কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কত দিছে? 8.3 গ্রাম। তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এই হিসাবটা আমরা চাইলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ধরেও করতে পারি। তোমরা চাইলে এটাও করতে পারো যে আমরা যদি বলি যে কি এখানে আমাদের আমি দিলাম এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আমি এটা আলাদা করে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে ধরলাম আমার সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্ট্যান্ডার্ডে কত? 73 গ্রাম। 73 গ্রাম 73 গ্রামের জন্য আমাদের এখানে সোডিয়াম কার্বনেট কত লাগে? 106 গ্রাম। তাহলে আমাদের এখন এই দেওয়া ওরা দিছে কত? 8.3 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে 8.3 গ্রামের জন্য আমার সোডিয়াম কার্বনেট কত লাগবে? সোডিয়াম কার্বনেট লাগবে আমাদের এখানে আবার আমাদের উপর থাকবে 106, এটার সাথে মাল্টিপ্লিকেশন হবে আমাদের 8.3 আর এখানে নিচে বসবে আমাদের 73। তো এই ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 12.05 গ্রাম, অর্থাৎ আমাদের এখানে সোডিয়াম কার্বনেট লাগবে 12.05 গ্রাম। তো 12.05 গ্রাম যদি আমাদের সোডিয়াম কার্বনেট লাগে তাহলে এখানে ওরা আমাদেরকে দিছে 13.25 গ্রাম। তাহলে এখানে সোডিয়াম কার্বনেট কত বেশি দেওয়া আছে? সোডিয়াম কার্বনেট বেশি দেওয়া আছে 13.25 মাইনাস 12.05, এত গ্রাম এই সোডিয়াম কার্বনেট বেশি দেওয়া আছে। তাহলে কম কি? কম হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই জন্য যেটা কম ওটাকে আমরা বলি লিমিটিং রিঅ্যাকট্যান্ট, আর ওই লিমিটিং রিঅ্যাকট্যান্ট যেটা আছে ওইটা আগে শেষ হয়ে যাবে। তো লিমিটিং রিঅ্যাকট্যান্ট যদি আগে শেষ হয়ে যায় তাহলে তো এই বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, এই বিক্রিয়া আর হবে না। বিক্রিয়া যদি না হয় তাহলে কি আর কার্বন ডাই অক্সাইড বা পানি বা সোডিয়াম ক্লোরাইড এগুলো কোনো কিছু উৎপন্ন হবে হবে না। এই জন্য আমাদেরকে লিমিটিং রিঅ্যাক্টর কি লিমিটিং রিঅ্যাকট্যান্ট যেটা আছে ওটা অবশ্যই বের করে নিতে হবে। এখন দেখো কত সহজে আমরা এটা হিসাব করে ফেলতে পারি। তো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ব্যবহার করে লিখবো যে কি, যেহেতু এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট আমরা বের করে ফেলছি এবং ওই লিমিটিং রিঅ্যাকট্যান্ট যেটা আছে ওইটা শেষ হওয়ার আগ পর্যন্ত এই রিঅ্যাকশনটা চলতে থাকবে, কিন্তু লিমিটিং রিঅ্যাকট্যান্ট যখন শেষ হয়ে যাবে তখন এই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা এখানে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে সেটা বের করার জন্য আমরা অবশ্যই লিমিটিং রিঅ্যাকট্যান্ট যেটা ওইটাই ব্যবহার করব। তার মানে আমরা এখানে ব্যবহার করব হাইড্রোক্লোরিক অ্যাসিড। সুতরাং আমরা লিখতে পারি 73 গ্রাম HCl। 73 গ্রাম HCl থেকে আমরা
এই কার্বন ডাইঅক্সাইড কত পায়, CO2 কার্বন ডাইঅক্সাইড পায় 22.4 লিটার। তাহলে আমরা 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 22.4 লিটার। সুতরাং আমরা এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কত, 8.3 গ্রাম। তাহলে 8.3 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড কত পাবো, 1 গ্রাম থেকে যদি পাইতাম তাহলে এটা হয়ে যেত কি, এটা হয়ে যেত আমাদের 22.4/73। আর যদি 8.3 থেকে হয় তখন এটা আমরা 8.3টা উপরে বসাই দিব নিয়ম অনুযায়ী। তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো কত, পাবো 2.55 লিটার। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার।